হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সমসাময়িক ভারতীয় দর্শন থেকে আমরা আজকে কিন্তু লাস্ট প্রশ্ন দেখে নিব, ঠিক না? এই প্রশ্নের উত্তরটা দেখে নিলে আমাদের পুরো টোটাল সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সুতরাং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু একেবারেই ফিলোসফি বিষয়টি কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। সুতরাং তোমরা পরপর প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে। যেটা আমি সাজেশন দিয়েছি সেই সাজেশনের উত্তরগুলো পেয়ে যাবে। এটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং তার উত্তরগুলি রয়েছে, একবার দেখে নেবে। ঠিক আছে, আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে, আজকে আমরা এই চ্যাপ্টারটি শেষ করবো। তোমরা যারা রেগুলার দেখছো তারা জানো সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য কী রয়েছে, বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মের ব্যাখ্যা দিয়েছেন বা ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। ঠিক আছে, দেখো প্রথম পার্টটার জন্য আমরা এইভাবে লিখবো, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম পার্থক্য লিখবো। ঠিক আছে, প্রথম পার্থক্যটি বলছে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। সকাম কর্মের পার্থক্য হচ্ছে সকাম কর্ম হলো কামনা বাসনা যুক্ত কর্ম, নিষ্কাম কর্ম হলো একই কর্ম যা কামনা বাসনা চরিতার্থকৃত নয়। ঠিক আছে, পার্থক্যটা ভালো করে পড়ে নেবেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 2 নম্বর পার্থক্যটি বলছে সকাম কর্ম বিষয়ের প্রতি আসক্তি সৃষ্টি করে, নিষ্কাম কর্ম বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকে না বা আসক্তি সৃষ্টি করে না। 3 নম্বর পার্থক্য বলছে সকাম কর্ম মোক্ষ লাভের সহায়ক হয় না, নিষ্কাম কর্ম মোক্ষ লাভের সহায়ক। 4 নম্বর পার্থক্যটি কী বলছে, সকাম কর্মের আত্মস্বার্থ চরিতার্থ হলেও জগতের কর্ম কল্যাণ সাধন হয় না, নিষ্কাম কর্ম সম্পাদনের ফলে জগতের কল্যাণ সাধন হয়। 5 নম্বর পার্থক্যটি হলো সকাম কর্ম সম্পাদনের জন্য কোনো স্তর পার করতে হয় না, নিষ্কাম কর্ম সম্পাদনের জন্য কয়েকটি স্তর অতিক্রমণ করতে হয়। পার্থক্য এই 5টা লিখে দিবে, অর্থাৎ 4 + 4 করে 8 নম্বর আসবে, অথবা 2 + 6 এরকমভাবে প্রশ্নটা আসতে পারে। ওকে, এরপরে পরে পার্টটা আছে যে বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মের ব্যাখ্যা করেছেন, আমরা সেই অংশটুকু দেখব। দেখো বিবেকানন্দের মতে নিষ্কাম কর্মের ব্যাখ্যা বা বিবেকানন্দ কীভাবে নিষ্কামের ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা এবার লিখব। দেখো স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ এ কর্মের আদর্শগত ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, শ্রীমৎ ভগবত গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তার উল্লেখ করেছেন। বিবেকানন্দ বলেন, মানুষ এক মুহূর্ত কর্ম ছাড়া বেঁচে থাকতে পারে না, নানা উদ্দেশ্য বা কর্মফল লাভের আশায় সে কর্ম করে থাকে বা কর্ম করে। নিষ্কাম কর্মযোগের আদর্শ মানব জাতিকে মুক্তির পথ দেখায়। পরে আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখব যে স্বামীজি বলেন, জীবনের সমস্ত কর্মফল যদি ঈশ্বরকে সমর্পণ করে জীব অনাসক্তভাবে কর্ম করে, তাহলে জীবকে আর কোনো বন্ধন দশায় আবদ্ধ হতে হয় না। নিষ্কাম কর্মের মাধ্যমে কর্মযোগী বাসনা শূন্য চিত্তে কর্তব্যের জন্য কর্ম করে যান। নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বর উপাসনাই হলো ভারতীয় আধ্যাত্মবাদের মুক্তির পথ। এই মুক্তির পথই হলো কর্মযোগের মূল লক্ষ্য বা কর্মযোগের লক্ষ্য। ঠিক আছে, এটুকু অংশ লিখে দেবে, তাহলেই মোটামুটি নোটটা তোমার কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাস 11-এ তোমাদের পুরো সিলেবাস কিন্তু আমি কমপ্লিট করে দিলাম পরীক্ষার আগেই, যেরকমটি বলেছিলাম। ক্লাস 12-এ তোমরা যখন উঠবে তখনই কিন্তু ঠিক একইভাবে তোমাদের প্রশ্ন উত্তর এবং তোমাদের ফিলোসফিতে লজিক রয়েছে অনেক, সেগুলো কিন্তু আমি পরপর তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব। যেভাবে ক্লাস 11-এর নোটগুলো দিয়ে আমি কমপ্লিট করলাম, ক্লাস 12-এরও কিন্তু সেভাবেই তোমাদের পাশে থাকবো। সুতরাং যারা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে একেবারেই ভুলবে না। তো এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে নাও, যেভাবে সাজেশন দিয়েছিলাম, যেভাবে নোটগুলো দিলাম, তোমরা এখান থেকে একদম 110% প্রশ্ন উত্তর পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। তো সকলে ভালো থেকে এবং ভালোভাবে পরীক্ষা দাও। এবং তোমরা যে স্কুলে পড়ছো অবশ্যই যারা আমার এই ক্লাসগুলো দেখেছো তারা পরীক্ষা দিয়ে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা এখান থেকে প্রশ্ন এবং তার উত্তর কমন পেয়েছো কি না, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, যে যেখান থেকে দেখছো তোমরা তোমাদের নিজস্ব স্কুলে পরীক্ষা দিবে, সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমার এই ক্লাসগুলো থেকে কমন পেয়েছো কি না সেটা অবশ্যই কিন্তু একবার জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে ফিলোসফির উপরে। এছাড়া যাদের অন্যান্য বিষয়গুলি রয়েছে সেই সব বিষয় কিন্তু আমি ক্লাস 12-এ তোমাদের হেল্প করব।